আমার প্রিয় ছাত্রীরা, আজ আমাদের আলোচিত বিষয় ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত শব্দযোগে বাক্য গঠন। শব্দযোগে বাক্য কিভাবে গঠিত হয়, গঠনমূলকভাবে বাক্যের কী কী ভাগ এবং সেই গঠনমূলক ভাবের নিরিখে বাক্য গঠনের প্রক্রিয়া আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে কাকে বলা হয়। আজকে আমাদের আলোচিত বিষয় সেই শব্দযোগে বাক্য গঠনেরই দ্বিতীয় যে অংশ, অর্থমূলক বাক্য, তার ভাগগুলি আমরা দেখে নেব। বাক্যের গঠন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বাক্যগুলোকে দেখেছি 3 ভাগে ভাগ করি: সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। এছাড়াও বাক্য বলার ধরনের উপর নির্ভর করে বাক্যকে আরও কতগুলি ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি উদাহরণ থেকে প্রশ্নে যাই, উদাহরণ থেকে বিষয়ে যাই, তাহলে দেখব এই উদাহরণগুলোতে চোখ রাখি বরং। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, অর্থাৎ আমাদের কারোর অজানা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এখানে কিন্তু একটা হ্যাঁবাচক বা সদর্থকতা বোঝাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমাদের কারো অজানা নয়, এখানে একটা নেতিবাচক শব্দ যোগ করা হয়েছে, বাক্যের অর্থ একই আছে। এটি কিন্তু নঙর্থক বাক্য বা নাবাচক বাক্যের উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে, এখানে কিন্তু একটা প্রশ্ন সূচকতা যুক্ত হচ্ছে বাক্যের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কেউ জানে না এমন নয়, এখানে কিন্তু বিস্ময় প্রকাশিত হয়েছে। কেউ জানে না বা জানতে পারে না, এটা হতেই পারে না, তাই বোঝানো হয়েছে। শেষ উদাহরণে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যে সবাই জানো সেটা বলো, অর্থাৎ বলতে আদেশ, অনুরোধ, উপদেশ করা হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় প্রথম বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, হ্যাঁবাচকতা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমাদের কারোর অজানা নয়, নাবাচকতা প্রকাশিত হয়েছে। তৃতীয় বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে, প্রশ্নবোধকতা প্রকাশিত হয়েছে। চতুর্থ বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কেউ জানে না এমন নয়, বিস্ময় প্রকাশিত হয়েছে। পঞ্চম বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যে সবাই জানো সেটা বলো, এখানে কিন্তু আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাচ্ছে। সেই অনুযায়ী প্রথম বাক্যকে অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য, দ্বিতীয় বাক্যকে নঙর্থক বাক্য বা নাবাচক বাক্য, তৃতীয় বাক্যকে প্রশ্নবোধক বাক্য, চতুর্থ বাক্যকে বিস্ময়সূচক বাক্য এবং শেষ বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলব। এগুলি আসলে বাক্য উচ্চারণের ভঙ্গি বা কৌশলের ওপর নির্ভর করে, তার অর্থ যেভাবে বদলে যায় তার অর্থের ওপর নির্ভর করে এই বিভাজনগুলি করা হয়েছে। শুধুমাত্র উচ্চারণের পদ্ধতি বা ভঙ্গি অনুযায়ী একই বাক্যকে এত রকমভাবে বলা সম্ভব, এটা আমরা এখানে দেখলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যটিকে আমরা বলছি অস্তর্থক বাক্য, এরই একাধিক নাম রয়েছে, দেখে নেব। সদর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য। এবং দ্বিতীয় বাক্যটিকে আমরা নঙর্থক বাক্য বলেছি, যাকে নাবাচক বাক্য বলা হয়। খেয়াল করলে দেখবে লোকটা খুব বুদ্ধিমান, এই কথাটার ঠিক উল্টো কথা হচ্ছে লোকটা খুব বোকা। আবার পরের উদাহরণে বলছে, দেখো, এই পৃথিবীর অনেক কিছুই জানি, কথাটা ঠিক উল্টো হচ্ছে এই পৃথিবীর অনেক কিছুই জানি না। কিন্তু বাক্যটা এক্ষেত্রে কিন্তু উল্টো অর্থ প্রকাশ করছে। যদি আমাদের অর্থটা ঠিক রাখতে হয়, তাহলে লোকটা খুব বুদ্ধিমান এই বাক্যটির অর্থ ঠিক রেখে যদি আমরা বাক্যটিকে প্রকাশ করতে যাই, তাহলে বলতে হবে লোকটা খুব একটা নির্বোধ নয়। তার মানে লোকটা বুদ্ধিমান বোঝায়। পৃথিবীর অনেক কিছুই জানি এই বাক্যের অর্থ ঠিক রেখে যদি ভঙ্গি বদল করতে হয়, তাহলে আমরা বলতে পারি পৃথিবীর অনেক কিছুই অজানা নয়। তার মানে জানি বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের বাক্যে কোনো ঘটনার উল্লেখ, ইচ্ছা প্রকাশ, কোনো বস্তুর উল্লেখ ইত্যাদি সদর্থক বা স্বীকৃতিবাচক তথ্য দেওয়া হয়, সেগুলিকে আমরা অস্তর্থক বাক্য বলবো। আর যে ধরনের বাক্যে কোনো বিষয়ে বারণ করা, অস্বীকৃতি জানানো বা অনিচ্ছা প্রকাশ করা হয়, সেগুলোকে নঙর্থক বাক্য বলবো। এই অস্তর্থক এবং নঙর্থক বাক্য, এই দুই ধরনের বাক্যকে নির্দেশক বাক্যের দুটি ভাগ বলে মনে করা হয়। অস্তর্থক বাক্যে হ্যাঁ শব্দটার উল্লেখ থাকা জরুরি নয়, তাই হ্যাঁ এর উল্লেখ থাকে না। কিন্তু নঙর্থক বাক্যে না শব্দের উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই না এর উল্লেখ কিন্তু বা নাবাচক কোনো শব্দের উল্লেখ কিন্তু সবসময় থাকে। সাধারণভাবে অস্তর্থক বাক্যের কোনো একটা শব্দ বা ভাবকে বিপরীত করে তার সঙ্গে আবার কোনো নাবাচক শব্দ জুড়লে সেটা একই অর্থবোধক নঙর্থক বাক্য হয়ে থাকে। এর উল্টোটা করলে নঙর্থক বাক্য অস্তর্থক হয়। অনেক ক্ষেত্রে ক্রিয়াপদকে নাবাচক করা হয় আর বৈশিষ্ট্যবাচক শব্দকে বিপরীত অর্থে করে দেওয়া হয়। যেমন ভালো কোনো কাজ করে, এই বাক্যকে যদি আমরা
ভাব একই রেখে অর্থের পরিবর্তন, বাক্য পরিবর্তন করতে চাই, তাহলে ভালোর বিপরীত খারাপ কোনো কাজ পরের সঙ্গে না যোগ করলেই কিন্তু এটা বিপরীতার্থক হয়ে গেল। অর্থাৎ আমরা দুবার বিপরীত করলাম। বিষয়টা যেন একটা গ্লাসকে উল্টে দিয়ে আবার উল্টে দেওয়া, তাহলেই সেটা সোজা হয়ে যাওয়ার মতো দাঁড়ায়। ভালোর বদলে খারাপ শব্দ আনলাম এবং করের বদলে করে না আনলাম, এই দুবার উল্টে দিলেই কিন্তু বাক্যটা একই থাকে। অস্তর্থক নঙর্থক বাক্যের মধ্যে এই সোজা উল্টোর খেলাটা সবসময় চলতে থাকে। যে বাক্যে ক্রিয়াপদকে উল্টানো যাচ্ছে সহজেই নাবাচক শব্দ দিয়ে, সেখানে তো ঠিক আছে, কিন্তু যে বাক্যে উল্টানোর মতো কোনো শব্দ আমরা পাই না, সেক্ষেত্রে দেখা যায় যে দুবার যদি নাবাচক শব্দ ব্যবহার করি তাহলে উল্টানো সহজ হয়। যেমন আমি পারি, আমি পারি না এমন নয়। আমাদের এই চ্যাপ্টারে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগে অস্তর্থক বাক্য, নঙর্থক বাক্যর মধ্যেকার পরিবর্তন, অর্থাৎ অস্তর্থক বাক্যকে নঙর্থক বাক্যে এবং নঙর্থক বাক্যকে অস্তর্থক বাক্যে পরিবর্তনই আলোচ্য। আমরা সেই আলোচনা এখানেই শেষ করছি।